আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে হলে আসলে দৃঢ় একটা মনোবলের পাশাপাশি লাকও লাগে, ভাগ্য পক্ষে থাকা লাগে। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যেটা অধিকাংশ সময় দেখা যায়, অ্যাথলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে এর আগে আমরা অসংখ্যবার দেখেছি এবং আগের অভিজ্ঞতা থেকে বারবার করে মনে হচ্ছিল শেষ মুহূর্তে এসে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তোবা সে ফ্লোটা, সে মোমেন্টামটা ধরে রাখতে পারবে না। না হলে এটা এমন একটা ম্যাচ যেখানে ম্যাচের 25-30 সেকেন্ডের মধ্যেই গ্যালাগার একটা গোল করে ফেললেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে একেবারে প্রথম মিনিটেই খেলায় নিয়ে আসলেন। ফার্স্ট হাফে অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলেছে, যেভাবে হাই ওয়ার্ক রেটের মাধ্যমে হুলিয়ান আলভারেস, গ্যালাগার, আতোয়ান গ্রিজমান থেকে শুরু করে বাকি প্লেয়াররা বারবার করে রিয়াল মাদ্রিদের কাছ থেকে বলটা কেড়ে নিয়েছে। যে কোনো মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদ সেকেন্ড একটা গোল পাবে এমন টাইপের একটা ভাইব তৈরি হচ্ছিল। তবে ওই যে বললাম, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত রিয়াল মাদ্রিদ চেষ্টা করে। যেমন ভিনিসিয়াস জুনিয়র একটা পেনাল্টি মিস করেছেন, খুবই ক্রুশাল একটা মোমেন্টে ভিনিসিয়াস জুনিয়র এবার পারফর্ম করতে পারলেন না। তবে তিনি পেনাল্টিটা মিস করার পরে বেলিংহাম যেভাবে তার দিকে ছুটে গিয়েছেন, যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন, ওইটাই কিন্তু রিয়াল মাদ্রিদের মেন্টালিটি প্রমাণ করে। ক্লিয়ার কাটভাবে রিয়াল মাদ্রিদ একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবে। এটা এমন একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স যে খুব একটা বেশি আসলে ব্যাখ্যাও করা যাবে না। যারা নিয়মিত ফুটবল খেলা দেখেন তারা শুধুমাত্র ব্যাপারটা ফিল করতে পারবেন। এটা আসলে ফিল করার মতো একটা ব্যাপার। অ্যাথলেটিকো মাদ্রিদ কোন জায়গা থেকে আনলাকি ছিল সেটাকে কিন্তু আরও অনেক বেশি করে দীর্ঘায়িত করা যায়। টাইব্রেকারে এসে হুলিয়ান আলভারেস পারফেক্ট একটা কিন্তু টাইব্রেকার কমপ্লিট করলেন, কিন্তু আনফর্চুনেটলি একটু স্লিপ করার কারণে বলটা তার দুপায়ে টাচ করেছিল এবং ফুটবলীয় নিয়মের মাঝখানে আটকা পড়ে এই হুলিয়ান আলভারেজের গোলটা কিন্তু বাদ হয়ে যায়। অথচ এই আলভারেস কতটা দুর্দান্ত একটা ম্যাচ কাটালেন। দিন শেষে ওয়েফার অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হুলিয়ান আলভারেস, অথচ টাইব্রেকারে কতটা দুর্ভাগ্যে একটা সিচুয়েশন দেখলেন। তারপরও কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ খেলায় ছিল। মার্কাস ইউরেন্তে যে জায়গা থেকে পেনাল্টি মিস করেছেন, তারপরও কিন্তু অ্যাথলেটিক খেলায় থাকতে পারত যদি অ্যান্টোনিও রুডিগারের ওই শটটা প্রায় সেভ করে ফেলেছিলেন ওবেলাক, যদি ফাইনালি সেভ করতে পারতেন। সেখানেও কিন্তু একটা আনফর্চুনেট মোমেন্ট দেখেছেন। তবে দিন শেষে এই জিনিসটা বলতে হবে, আমার কাছে মনে হয়েছে, এই জিনিসটা জানি না কার কাছে কি মনে হচ্ছে, প্রথম মিনিটে পাওয়া সেই গোলটার পরে যে মোমেন্টামে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে রেখেছিল, যেভাবে একের পর এক শট আলভারেজটা থিবো কোর্তুয়ার দিকে নিয়ে কোর্তুয়াকে বারবার করে পরীক্ষার মাঝখানে ফেলছিলেন, সেই মোমেন্টামটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। এবং এই জায়গা থেকে ডিয়েগো সিমিওনের কোচিং ট্যাকটিক্সের কিছু না কিছু জিনিস নিয়ে যে আমি খুব একটা বেশি একমত নই, সেই জিনিসটা আসলেই বলতে চাই। একের পর এক সাবস্টিটিউট তিনি করিয়েছেন, কিছু কিছু জায়গা থেকে করতে বাধ্য করেছেন। তবে কারণটা যেটাই হোক না কেন, যখন আপনি এতগুলো সাবস্টিটিউশন করে ফেলেন তখন আপনার ফার্স্ট চয়েস 11-এর সাথে পরবর্তী সময়ে এত বড় রকমের ব্যবধান চলে আসে যে আসলে গেমটা আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেটা কন্টিনিউ করা যায় না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তাদের কি প্লেয়ারের উপরে কিন্তু আস্থা রেখেছিল এবং এই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ আরও একবার দেখালো যে টেম্পারামেন্ট বলে যে একটা ব্যাপার আছে, ওই যে একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত টেনে নেওয়া, সেটা রিয়ালের প্লেয়াররা আসলে কতটা ভালো করে করতে পারে। আমার কাছে সেকেন্ড হাফে এমন অনেক মোমেন্টস আমি দেখেছি যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে সুযোগ ছিল আরেকটু বেশি করে অ্যাটাকিং ফুটবল খেলে সেকেন্ড একটা গোলের দিকে যাওয়া। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে আরও একবার ডিয়েগো সিমিওনি ম্যাচটা শেষ পর্যন্ত দেখার জন্য, অর্থাৎ এক্সট্রা টাইমে গিয়ে পরবর্তীতে পেনাল্টিতে বা টাইব্রেকারে যায় কিনা সেটার জন্য ওয়েট করছিলেন। এটা এর আগেও ডিয়েগো সিমিওনের কোচিংয়ে দেখেছি। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে সিমিওনের আগের এক্সপিরিয়েন্স থেকে খুব একটা বেশি তিনি যে শিক্ষা নিয়ে নতুন কিছু করার ট্রাই করেছেন সেটা শেষ পর্যন্ত দেখা গেল না এবং নতুন কিছু করতে হবে, এই কথাটাই কিন্তু ম্যাচ প্রিভিউ ভিডিওতে বারবার করে বলছিলাম। অনেকে অবশ্যই দ্বিমত প্রকাশ করতেই পারেন, কারণ এমন একটা ম্যাচের পরে দিন শেষে রেজাল্টটা যার পক্ষে আসে তার পক্ষেই সাফাই গাইতে হয়, বাকিদেরকে দোষের কাঠগড়া হয়তো বা দাঁড় করাতে হয়। তবে রিয়াল মাদ্রিদের ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগের যে অ্যাপ্রোচটা সেটাকে আপনি কখনোই অগ্রাহ্য করতে পারেন না। আরও একবার কালো আঞ্চলিতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের প্লেয়ারদের উপরে আস্থা রাখলেন এবং টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পেরা যেভাবে ঠান্ডা মাথায় ফিনিশ করে এসেছেন সেটারও কিন্তু আপনার প্রশংসা করতে হবে। রিয়াল মাদ্রিদকে ক্লিয়ার কাটভাবে এখানে আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল এবং আপনার যখন আত্মবিশ্বাস থাকে, আপনি যখন শেষ মুহূর্ত পর্যন্ত এ লেভেলের মেন্টালিটি দেখাতে পারেন, ভাগ্য অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। অ্যাপ্রোচে আমার কাছে ওয়ান্স অ্যাগেন রিয়াল মাদ্রিদকে বেটার একটা টিম বলে মনে হয়েছে, যদিও মাঠের ফুটবলে এই ম্যাচে অ্যাথলেটিকো যথেষ্ট ভালো ফুটবলে খেলছিল। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, কোয়ার্টার ফাইনালও কিন্তু হাই ভোল্টেজ এনকাউন্টার আমাদের সামনে আছে। এই রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। তবে তার আগে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা স্টেটমেন্ট রিয়াল মাদ্রিদ কিন্তু মেক করে ফেললো।
মাঝখানে প্লে অফে ম্যানচেস্টার সিটিকে তারা বিদায় করেছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে তারা যেভাবে বিদায় করলো, এই রিয়াল মাদ্রিদ যে জায়গায় আছে, কনফিডেন্স তাদের যে লেভেলে আছে, আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দিকে এখান থেকে তারা কিন্তু চোখ রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।